नमस्कार रामकृष्ण मिशन विद्यालय नरेंद्रपुर संस्कृति परिषद निवेदित नाटक चंद्रगुप्त रचना दीननाथ सेन उपस्थापना विद्यालय छात्रबृंद निर्देशना आशीष मिश्र संगीत परिचालना अमीय माझी अनुप्रेरणाय स्वामी इष्टेशानंद विद्यालय प्रधान शिक्षक सहयोगिताय गोविंद मंडल और नारायण दास मंचसज्जाय आरण्यक चक्रवर्ती शुरू होच्छे आजकेर नाटक चंद्रगुप्त। प्रचंड सूर्य एर गाढ़ नील आकाश पुड़िए दिए और रात्रिकाले शुभ्र चंद्रमा एके स्निग्ध ज्योत्स्नाय भासिए निये जाए। तामसी रात्रे असंख्य उज्जवल ज्योतिपुंजे ए आकाश जखन झलमल करे आमी विस्मित आतंके चेये थाकी। एर अप्रभेदी धवल तुषार हिमाद्री स्थिर भावे दाड़िये आछे। एर विशाल नद नदी फेनिल उच्छ्वासे उद्दाम बेगे छुटे चले। एर मरु
তপ্ত বালুকা রাশি নিয়ে খেলা করছে। সত্য সম্রাট। কোথাও দেখি তালিবন গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বা বিরাট বট বৃক্ষ স্নেহ ছায়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও বা মদমত্ত মাতঙ্গ মন্থর গমনে চলেছে, কোথাও বা মহাভুজঙ্গ বক্ররেখায় পড়ে আছে। আর সবার উপরে এই দেশ শাসন করছে এক সৌম জাতি। তাদের বুকে শিশুর মুখে শিশুর সারল্য, বুকে বার্তায় সাহস, দেহে বজ্রের শক্তি। গুরুকে আমি যখন বন্দি করি সে কি বললো জানো? কি সম্রাট? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে তুমি কি রূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্প স্বরে উত্তর দিল, এক রাজার প্রতি রাজার আচরণ। আমি চমকিত হলাম, ভাবলাম এ একটা জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম। সম্রাট মহানুভব। মহানুভব, তার সঙ্গে কি অন্য রূপ ব্যবহার সম্ভব? মহৎ কিছু দেখলে মনের মধ্যে একটা উল্লাস আসে। আর আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি। আমি এসেছি শৌখিন দিগ্বিজয়, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই। তবে এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট? এ দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। কি আশ্চর্য সেনাপতি, দূর ম্যাসিডন থেকে রাজ্য জনপদ তৃণসম পদতলে দলিত করে চলে এসেছি। ঝঞ্ঝার মতো এসে মহাশত্রু সৈন্য ধূম্রাসির মতো উড়িয়ে দিয়েছে। অর্ধেক এশিয়ার উপর দিয়ে আমার রুধিরাক্ত বিজয় সকল অবাধে চালিয়ে গিয়েছে। কিন্তু প্রথম বাধা পেলাম এই শতদ্রু তীরে। সম্রাট! কি সংবাদ অ্যান্টিগন্স? একে গুপ্তচর। গুপ্তচর? আমি দেখলাম এই যুবক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি যেন লিখছিল। আমি পত্রখানি দেখতে চাইলাম, আমায় দেখালো, কিন্তু আমি পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্য বলো। সত্য বলবো সম্রাট, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শেখেনি। উত্তর বলো, কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যুরো রচনা প্রণালী এই সব মাসাধিক কাল ধরে শিখছি। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য। তারপর? তারপর গ্রিক সৈন্য কালে স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা যা শিখেছি তাই তালপত্রে লিখে নিচ্ছি। কি অভিপ্রায়? সিকেন্দার শাহের সঙ্গে যুদ্ধের অভিপ্রায় নয়। তাহলে? তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাবদ্য। আমারই বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় রাজ্য থেকে নির্বাসিত করেছে। আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। তারপর? তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। অর্ধেক এশিয়া পদতলে দলিত করে নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুল পুরুকে পরাজিত করেছেন। সম্রাট, আমার ইচ্ছে হলো দেখে আসি কি সেই পরাক্রম যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়ে। তাই আপনার সেনাপতির কাছে এসে শিক্ষা নিচ্ছিলাম। আমার ইচ্ছা আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। আমি বুঝতে পারিনি সম্রাট, যুবকের চেহারা কথাবার্তা আমার মিষ্টি লাগতো। আমি সরলভাবে গ্রিক সামরিক প্রথা সম্বন্ধে যুবকের সঙ্গে আলোচনা করতাম, বুঝিনি যে বিশ্বাসঘাতক। কে বিশ্বাসঘাতক? এই যুবক। এই যুবক না তুমি? আমার বয়স না মানো, আমার পদবি মেনে চলো। জানি জানি তুমি গ্রিক সেনাপতি, কিন্তু তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। অ্যান্টিগন্স, তোমার এই ঔদ্ধত্যের জন্য আমি তোমাকে এখনই সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। একজন সামান্য সৈন্যকে এত দুঃস্পর্ধা! আমি এতক্ষণ বিস্ময়ে হতবাক হয়ে চেয়েছিলাম। তোমার এত দুঃস্পর্ধা হতে পারে এ আমার স্বপ্নের অগোচর ছিল। যাও, এই মুহূর্তে আমি তোমায় সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। আর সেলুকাস, তোমার অপরাধ ততোধিক নয়, তবে ভবিষ্যতে স্মরণের খোঁজে গ্রিক সম্রাটের সামনে চক্ষু রক্তবর্ণ করা গ্রিক সেনাপতির শোভা পায় না। আর যুবক সম্রাট, তোমাকে যদি বন্দি করি
কি অপরাধে সম্রাট? তুমি শত্রুর গুপ্তচর হয়ে আমার শিবিরে প্রবেশ করেছো, এই অপরাধে। এই অপরাধে ভেবেছিলাম সেকেন্দার সাবি, দেখছি তিনি ভীরু, একজন গৃহহীন নিরাশ্রয় হিন্দু রাজপুত্র, তার কাছে ছাত্র হিসাবে উপস্থিত, তাতেই তিনি ত্রস্ত। সেকেন্দার শাহ এত কাপুরুষ হতে পারে তা আমি ভাবতেই পারছি না। সেলুকাস, একে বন্দি করো। আমাকে বধ না করে বন্দি করতে পারবেন না। চমৎকার চমৎকার যুবক, যাও বীর, আমি তোমাকে বন্দি করব না। আমি পরীক্ষা করছিলাম বাদ, তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও, আর আমি এই ভবিষ্যৎবাণী করি যে তুমি তোমার হৃত রাজ্য পুনরুদ্ধার করবে, তুমি দুর্জয় দিগ্বিজয়ী হবে। যাও বীর, তুমি মুক্ত। জলার উপর একটা ধোঁয়ার কুণ্ডলি উঠছে, পচা হাড়ের দুর্গন্ধে বাতাসের যেন নিজেরই নিঃশ্বাস আটকে আসছে। হে সুন্দরী বিভৎসতা, আমায় এই সংসার হতে দূরে, আরো দূরে নিয়ে যাও, যত দূরে পারো। নরকে হয় তাও ভালো, শুধু এ সংসার হতে দূরে, আরো দূরে। আমায় দিন দরিদ্র ব্রাহ্মণ পেয়ে এই কুশাঙ্কুর পর্যন্ত আজ মাথা চড়া দিয়ে উঠেছে। আমি এক্ষুনি এই কুসুচ্ছ নির্মূল করবো। কেমন আর ব্রাহ্মণের পায়ে দেবে? কে কে তুমি? নন্দের মন্ত্রী কাত্তায়ন। মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়া, সরে দাঁড়া। কেন, আমি কি অপরাধ করেছি? না 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 না, তুমি অপরাধ করবে কেন? তুমি কোনো অপরাধ করনি। রাজাও কোনো অপরাধ করেননি। ঈশ্বর তো কোনোই অপরাধ করেননি। যত অপরাধ আমার দস্যু আমার বালক পুত্রকে নিয়ে চলে গেল, সে অপরাধও আমার। ঈশ্বর আমার গৃহ শূন্য করে গৃহলোক থেকে নিয়ে গেল, সেই অপরাধ আমার। আমায় দিন দরিদ্র ব্রাহ্মণ পেয়ে এই কুশাঙ্কুর পর্যন্ত আজ মাথা চড়া দিয়ে উঠেছে। হ্যাঁ, কেমন আর ব্রাহ্মণের পায়ে বিঁধবে? আমি আজ তোমার কাছে এসেছি। কেন মন্ত্রী মশাই? মানে আমার কাছে তো আর সেরকম কিছু নেই। ওই 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 কুড়ে ঘরখানি দেখছেন তো? দেখছেন ওই ওটা পুড়িয়ে দিয়ে চলে যাও। ও ব্রাহ্মণের সাথে এসে যদি আর থাকতো না, তবে আমি ব্রাহ্মণ এখনো তো মন্ত্রিত্ব করতে ব্রাহ্মণ, পৌরোহিত্য করতে ব্রাহ্মণ, বিধান দিতে ব্রাহ্মণ। ব্রাহ্মণী নিজের প্রভুত্ব খুঁজেছে, আবার এই ব্রাহ্মণী তাকে উদ্ধার করবে। আমি আর সেই উদ্দেশ্যেই তোমার কাছে এসেছি। কিরকম উদ্দেশ্য? তোমায় মহারাজের মাতামহের সাথে পৌরোহিত্য করতে হবে। মন্ত্রী মশাই, আমি দিন দরিদ্র ব্রাহ্মণ হতে পারি, কিন্তু মহারাজের মাতামহের সাথে আমি পৌরোহিত্য করব না, মরে গেলেও না। আমি কার্যান্তর হতে রাত্রিকালে ফিরে এসে দেখলাম আমার ভৃত্য ভূমিতলে অজ্ঞান, আমার বালক পুত্রের শয্যা শূন্য। তখন আমার ধমনী দিয়ে উষ্ণ রক্তস্রোত হয়ে গেল। আমি চোখে অন্ধকার দেখলাম, আর তারপর উন্মত্তের মতো রাস্তা দিয়ে মা বলে চিৎকার করে ছুটতে লাগলাম। আমার দুঃখের কথা জানো?
অনাহারে আমার সাতটা পুত্রকে মরে যেতে দেখেছি। সে কি? তুমি তো তার মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ চাণক্য, প্রতিশোধ, শুধু প্রতিশোধ নেবার জন্য আমি বেঁচে রইলাম, অনাহারে মরলাম না। তাই আমি মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য বন্ধু, তুমি আমার সহায় হও। উত্তম, আমি এই মন্ত্রিত্ব স্বীকার করলাম। তুমি না একটা অপদার্থ। ঠিক, তবে আমি মহারাজের শ্যালো রাজকার্যের জ্বালায় জ্বলছি, কোথায় একটু আমোদ করব তার ব্যবস্থা করতে পারো না? ঠিক ঠিক, আমি এক্ষুনি নর্তকীদের ডেকে আনি। কি তুমি আবার? চুপ কর মূর্খ! আমি মহারাজের সাথে দেখা করতে এসেছি। কি এত বড় স্পর্ধা এখানে কিসের জন্য? মহারাজ, আমি আপনার মাতা মহের শ্রাদ্ধে পৌরোহিত্য করতে এসেছি, যেচে আসিনি। তোমাকেই বা কে যেচে আনতে গিয়েছিল? কেন? আপনার ওই মন্ত্রী। মন্ত্রী ডেকে এনেছে? তাহলে তার কাছেই যাও। আচ্ছা আচ্ছা, তোমার স্তাবক এই শ্যালক বাঁচা আমায় অপমান করেছে। অপমান করেছে তো কি হয়েছে ঠাকুর? ও মগধের মহারাজের শ্যালক। সহজ লোক খারাপ, আমি হলুম গিয়ে মহারাজের শ্যালক। মহারাজের বাপ আমার বাপের বিয়া, মহারাজ আমার ভগ্নিপতি, মহারাজের ছেলে আমার ভাগ্নে। তুমি আমায় সহজ লোক ঠাওরাও। যাও যাও এখান থেকে, আমরা কোনো ব্রাহ্মণের অনুযোগ শুনতে আসিনি। না 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 না, তা শুনবে কেন? তা শুনবে কেন? ও ব্রাহ্মণের সাথে যদি আজ থাকতো না, ওই সিংহাসন শুদ্ধ তুমি মাটির তলায় বসে যেতে। কি তুমি এখানে দাঁড়িয়ে আমাকে অপমান করছো? যাও বেরো এখান থেকে। বলির ব্রাহ্মণ, হে পৃথিবী, কান পেতে শোনো, এক ক্ষত্রিয় ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যাও। তথাপি কেন ঝড় উঠছে না? কেন অগ্নিবৃষ্টি হচ্ছে না? কেন পৃথিবী থরথর করে কেঁপে উঠছে না? একে একে গলা ধাক্কা দিয়ে বের করে দাও তো। ভগবতী বসুন্ধরে দ্বিধা হও। ব্রাহ্মণ, জ্বরের মতো খাড়া হয়ে দেখছো কি? জগতের বিদ্রুপ হয়ে ঐশ্বর্যের দ্বারে ভিক্ষা মেঘে বেড়াতে তোমার লজ্জা করে না? আমরা কি এখানে পাগলের গোলাপ শুনতে এসেছি? বাচাল, একে বের করে দাও। বেরিয়ে যা, বেরিয়ে যা। কি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তবে মনে রেখো মহারাজ নন্দ, আমি এই প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, তোমার এই নন্দ বংশ ধ্বংস না করি তো। আমিও জনকের পুত্র নই, আমি চাণক্য, আমি কৌটিল্য। ওই তোমার রক্ত রঞ্জিত হস্তে আমি আমার এই শিখা বাঁধবো, এই প্রতিজ্ঞা করছি। আর হ্যাঁ, ভবিষ্যৎবাণী করে দিয়ে যায়, একদিন এই ভিক্ষুকের পদতলে বসে তোমায় নত জানু হয়ে প্রাণ ভিক্ষা করতে হবে। কিন্তু সেদিন আমি সেই ভিক্ষা দেব না। মনে রেখো মহারাজ নন্দ, এ ব্রাহ্মণের প্রতিজ্ঞা, এ চাণক্যের প্রতিজ্ঞা।
হয়েছিল কি? হবে আবার কি, অপগণ্ড জানোয়ারটা পুরুতগিরি করতে এসেছিল। এইদিকে আমিও পুরুত এনেছি, ওকে উঠতে বললাম, উঠলো না। তখন আমি গলা ধাক্কা দিয়ে, আমার অপরাধ। তুমি ব্রাহ্মণের গলা ধাক্কা দিতে গেলে কেন? কেন? আমি মহারাজ নন্দের শ্যালক বলে কথা। অমনটা এসে দেখছি আমোদটা নষ্ট করে। হ্যাঁ বাচাল, আমি তোমাকে যা করতে বলেছিলাম করেছো? হ্যাঁ হ্যাঁ, সব করেছি। কিন্তু মহারাজ কি করতে বলেছিলেন বলুন তো? ওই যে আমার পিতার একটা শূদ্রাণী পত্নী ছিল মুরা, তার কাছ থেকে তার ছেলে চন্দ্রগুপ্তের খবর সংগ্রহ করতে বলেছিলাম। তুমি করেছো? গিয়েছিলাম তো, সে তো বলতেই চায়। আমি তোমাকে ভয় দেখাতে বলেছিলাম না? আজীবন তাকে কারারুদ্ধ করে রাখবো। আমি তাকে অনাহারে ধীরে ধীরে মেরে ফেলবো। বলেছিলাম না তোমায় আমি? বলিনি আবার, শুনে কি বললে জানেন? না না না, নন্দ অত নিষ্ঠুর না। আমি তার মা, আমার বুকের দুধ খেয়ে সে বড় হয়েছে। তাকে আর চন্দ্রগুপ্তকে একসাথে বড় করেছি। শূদ্রাণী আমার মা। সুন্দরী সুন্দরী আমার মা। পিতার দাসী হয়ে আমিও উপযুক্ত প্রতিফল দিয়েছি। গলা ধাক্কা দিয়ে চুলের মুঠি ঘুরিয়ে বললাম, বল চন্দ্রগুপ্ত কোথায়, বল। সামনে আমি বর্বর, তোর এত দুস্পর্ধা, চন্দ্রগুপ্তের মায়ের গায়ে দিয়ে হাত দিস? ভীরু পাষণ্ড কাপুরুষ, তোকে উপযুক্ত প্রতিফল দেব সময়ে। সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। মায়ের এত বড় অপমান। আমি তার অধম পুত্র, তাই সহ্য করেছি। ও অসহ্য অসহ্য, শিরায় শিরায় আমার গরল স্রোত বইছে। ও বন্ধু চন্দ্রকেতু, আমি তোমারই আশ্রয় এসেছি। যদি সম্ভব হয় সাহায্য করো, যাতে নারীর অসম্মানের, আমার মায়ের অপমানের উপযুক্ত প্রতিফল দিতে পারি। আমি তোমাকে বন্ধু বলে গ্রহণ করেছি, আমার সমস্ত রাজ্য তোমার সেবায় নিয়োজিত হবে। কিন্তু এখন এত উত্তেজনা কেন বন্ধু? উত্তেজনা? আমি এখনো বিদীর্ণ হচ্ছি না কেন বন্ধু? শান্ত হও বন্ধু, শান্ত হও। শান্ত হব? মায়ের কেশ আকর্ষণ করেছে এক বর্বর পাষণ্ড। আমি এখনো তার রক্ত দর্শন করিনি। নন্দের শালক বাচাল মায়ের কেশ আকর্ষণ করে গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। অসহ্য। কি স্পর্ধা! তার এত বড় স্পর্ধা হলো কি করে? শূদ্রাণী বলে অপমান করলো মাকে। কেন? শূদ্রাণী মানুষ না? শূদ্রাণী কি ক্ষত্রিয়ের মতো হাত পা নেই, মস্তিষ্ক নেই, হৃদয় নেই? এত ঘৃণা! উত্তম, আমিও তবে দেখাবো শূদ্রের শক্তি। আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত বন্ধু। আমার
সমস্ত পার্বত্য সৈন্য তোমার জন্য প্রাণ বিসর্জন দেবে, দেখিয়ে দেবে শূদ্রের শক্তি বড় না ক্ষত্রিয়ের। আর আমি এই অশিক্ষিত সৈন্যদের গ্রিক যুদ্ধ প্রথায় এমন শিক্ষিত করে তুলবো যে মগধ ছা সমস্ত ভারতবর্ষ বিস্মিত হয়ে মাথা নিচু করবে। কিন্তু নন্দের মন্ত্রী শুনেছি অতি খুব, অতি বুদ্ধিমান। না, তিনি আর নন্দের পক্ষে নেই, কাতায় এখন আমাদের পক্ষে যোগ দিয়েছে। আর আমি তাকে পাঠিয়েছি কৌশলী, বিচক্ষণ, মহাপণ্ডিত চাণক্যকে ডেকে আনবার জন্য। চাণক্য? এই চাণক্য আবার কি? শুনেছি তিনি একজন অতি কূট, বুদ্ধিমান, মহাপণ্ডিত। নন্দের প্রতি তার ক্রোধ অনেকদিন ধরেই ধোয়াচ্ছিল, বাতাস পেয়ে জ্বলে উঠেছে। তিনি নাকি জাদু জানেন। কি রকম? শুনেছি তিনি বাতাসের সঙ্গে কথা কন, আগুনের সঙ্গে মন্ত্রণা করে, তার ক্রুদ্ধ দৃষ্টিতে তৃণগুচ্ছ জলভস্য হয়ে যায়, আর তিনি একাকী বিচরণ করে, তার বন্ধু বলে কেউ নেই। এরূপ লোক কিন্তু ভয়ানক বন্ধুবর। এমন ভয়ানক লোকই চাই চন্দ্রকেতু, তোমার উপর বিশ্বাস করতে পারি। মহারাজ, একবার যখন আমি আপনাকে মগধের ন্যায্য মহারাজ বলে সম্বোধন করেছি, একবার ভাই বলে আলিঙ্গন করেছি, তখন মহারাজ এই রাজভক্ত চন্দ্রকেতু চিরদিন আপনার জন্য প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত থাকবে। ভাই, তবে আর কোনো ভয় নেই। কে? আমি কাত্যায়ন। কই চাণক্য কই? আসছেন, পূজা সাঙ্গ করে আসছেন। কেমন দেখলেন? মথিত সমুদ্রের মতো, জানি না গড়ল ওঠে কি অমৃত ওঠে। তার চেহারাটা কিন্তু আমার বড় ভালো লাগলো না। কেন? আমি এ সংবাদ দেওয়া মাত্র তার গম্ভীর মুখখানি সহসা দীপ্ত হয়ে উঠল, আবার তৎক্ষণাৎ গুধূলির মতো ম্লান হয়ে গেল। শীর্ণ দেহখানি প্রদীপ শিখার মতো কেঁপেই আবার স্থির হয়ে গেল। অদ্ভুত অদ্ভুত। তিনি কখন আসবেন? ওই যে ইনি কে? ইনি চাণক্য মহাপণ্ডিত। তুমি চন্দ্রগুপ্ত? আপনার দাস। তুমি পারবে? যদি আপনার কৃপা থাকে। আমি কে? কেউ না, তুমি একাই পারবে। আমি দীন দরিদ্র ব্রাহ্মণ, অতি দীন ব্রাহ্মণ? হ্যাঁ, আজ ব্রাহ্মণের চেয়ে দিন অরি আর কে আছে? তার সাপে সগর বংশ ভস্য হওয়া দূরের কথা, ওই প্রদীপটুকু জ্বলে না। তার উপবিদ আজ ভিক্ষুকের চিহ্ন, তাকে ক্ষত্রিয় আজ পদাঘাত করে সভা থেকে বার করে নেয়। সে কি? শুনেছি চাণক্য একজন মহাপণ্ডিত, বিচক্ষণ, বিদ্বান, কূট। না, ঠিক শুনেছ, শুধু একটা কথা শোনো নাই যে তার হৃদয়ে বলে কিছু নেই। আমার মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে। এই বক্ষে হাত দিয়ে দেখো, কি দেখছো? একটা ক্ষীণ রক্তস্রোত বইছে। কিসের স্রোত? রক্তস্রোত। মূর্খ! রক্ত নাই, এ দেহে রক্ত নাই। এসব হিম প্রবাহ। রক্ত যা ছিল অনেকদিন আগেই জমে হিম হয়ে গেছে। গুরুদেব, আমি সব শুনেছি। আমার শুধু আজ্ঞা দিন, আমার শুধু আশীর্বাদ করুন, আমার শুধু বলুন চন্দ্রগুপ্ত তুমি এগিয়ে যাও। আর কোনো ভয় নেই গুরুদেব, সব আমিই করব, আমি পারবো গুরুদেব। শুধু আপনি এই মহাযজ্ঞের পুরোহিত হন। উত্তম, তবে এই পাঁচ ছুঁয়ে শপথ করো, তুমি ব্রাহ্মণের আজ্ঞা সর্বদা পালন করবে। শপথ করছি গুরুদেব। আপনি আমায় দীক্ষা দিন। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, ভারতের অধীশ্বর করব, সমগ্র ভারতবর্ষ জ্বলে উঠবে। চন্দ্রগুপ্ত। গুরুদেব, ঊর্ধ্বে চেয়ে দেখো দেখি, কি দেখছো? আকাশ। কি বর্ণ?
পাংশু রক্তবর্ণ। কি বুঝছো? একটা ঝড় উঠবে। ঠিক 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 ঠিক। আর ওই সম্মুখে ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ না কিছু? না গুরুদেব। অন্ধ মূঢ়, আরে সেখানেও তো একটা ঝড় উঠবে। আমি আমার চোখের সামনে কি দেখছি জানো? কি গুরুদেব? এই ভৈরবী ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্করা সঙ্গীত মুখরা হাস্যময় জননী, সে মহা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি, আর তার পুরোহিত আমি চাণক্য। হাত চলতে পারছিস না বাবা? হাঁটতে খুব কষ্ট হচ্ছে না রে? না বাবা, আমার তো কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে না বললেই হলো? সারাদিন পেটে কিছু পড়লো না? হায় ভগবান, কচি ছেলেটার জন্য কিছুই জুটলো না সারাদিন। নাই বা জুটলো বাবা, আমার তো খিদেই নেই। আমি তো পেট ভরে জল খেয়ে নিয়েছি। জল তো আর খাবার নয় রে বাবা। তোমার তো সারাদিন কিছু খাওয়া হয়নি বাবা। আয় বাবা, এখানে দাঁড়িয়ে একটা গান ধরি, যদি কেউ কিছু দিয়ে যায়। কেমন? ছোট্ট মোদের পাংশি তোরে সঙ্গে কে কে যাবি আয়, বয়ে যায়। ছোট্ট মোদের পাংশি তোরে সঙ্গে কে কে যাবি আয়, দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে, হেলছে দড়ি দুলছে দড়ি ভেসে যাচ্ছে দরিয়ায়, ছোট্ট মোদের পাখি কাল যুদ্ধ, চন্দ্রগুপ্ত আক্রমণ করবে। মুরা এসেছিল, বললে যুদ্ধে কাজ নেই, মূঢ় নারী সব ভুলে গেছে। আমাকে এসে বললে চন্দ্রগুপ্ত আমার পুত্র, নন্দও আমার পুত্র, যুদ্ধে কাজ নেই। না 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 না, ওই নারীর চোখের জলে যুদ্ধের আগুন নিভতে দেওয়া যাবে না। কে? কাত্তা? সংবাদ আছে। কি সংবাদ? নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন। তারপর তিনি সন্ধির কথা বললেন। কি বললে? বললেন এই ভাইয়ে ভাইয়ে বিবাদ কেন, রাজ্য সমান ভাগ করে নিলেই তো হয়। নন্দ অবোধ ছোট ভাই, যা করে ফেলেছে, বড় ভাইয়ের কাছে কি তার মার্জনা নেই? বটে বটে। আচ্ছা, চন্দ্রগুপ্ত সেখানে ছিল? ছিল। সে কিছু বলেছিল? না। তাকে আমার কাছে নিয়ে এলো না কেন? তিনি স্বীকৃত হলেন না। বাহ বাহ বাহ, খাসা চাল চলেছে। পরাজয় অনিবার্য দেখে খাসা চাল। তুমি কি বলো? না না, এ সন্ধি হবে না। তুমি নন্দের ওই মন্ত্রীকে জানো? জানি বই কি, শৈশবে তিনি আর আমি একত্রে শাস্ত্রপাঠ করেছিলাম। তিনি কেবল দিবারাত্র সাংখ্য পড়তেন। আর তুমি বুঝি সারাদিন কেবল পানিনি মুখস্থ করতে?
পানিনিকে তুমি তুচ্ছ করছো? তুমি জানো যে মহারাজা নন্দ কেন তোমায় কারারুদ্ধ করেছিলেন তা আমি এখন বুঝতে পারছি। তোমার ওই পানিনির জ্বালায় তিনি তোমাকে কারারুদ্ধ করেছিলেন। তুমি সারাদিন বসে বসে পানিনি আওড়াচ্ছ তো আওড়াচ্ছই। রাজ্যে মড়ক এলো পানিনি, অতিবৃষ্টি হলো পানিনি, যুদ্ধ হলো পানিনি, মহারাজের সাথে মহারানীর কলহ তাও পানি। আমি শুনেছি মহারাজা নন্দ শেষে তোমার এই পানিনির জ্বালায় না বড়ই অস্থির হয়ে গেছিলেন। তুমি কিচ্ছু জানো না পানিনির সূত্রগুলি। চমৎকার। তবে আচ্ছা, তুমি এখন যাও, শিবিরে যাও, আর দেখো চন্দ্রকেতু কোথায়, তাকে আমার এখানে পাঠিয়ে দাও। যাচ্ছি। তুমি কিন্তু পানির অপমান করলে। নন্দের বৃদ্ধ মন্ত্রী একটা চাল চেলেছে না? পরাজয় অনিবার্য দেখে খাসা চাল, কিন্তু সে চাণক্যের কাছে পারবে না। জয়স্তু, তোমাকে একবার ডেকে পাঠিয়েছিলাম। কি আজ্ঞা করেন? কাল যুদ্ধে আমাদের জয় নিশ্চিত, যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো। এই কথা বলছেন কেন গুরুদেব? আমাকে কি অবিশ্বাস করেন? না না, তবে ওই চন্দ্রগুপ্তকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, আমি দেখেছি তার দীপ্ত মুখখানি সহসা মেঘে আচ্ছন্ন হয়ে যায়। সাবধান। কি আজ্ঞা করেন? কাল যুদ্ধ, তার পূর্ব পর্যন্ত তুমি সর্বদা তার পার্শ্বে থেকে তাকে ব্যাপৃত রাখবে, একাকী থাকতে দেবে না। জি আজ্ঞা। আমি ওই সেতু পার্শ্বে অরণ্যে তোমাদের বিজয় বার্তার অপেক্ষা করব। জি আজ্ঞা। উদার যুবক, না 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 না, হঠাৎ হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেছিল। নির্বোধ যুবক, পরের জন্য সর্বস্ব পণ করে দিয়ে বসে আছে। চন্দ্রগুপ্ত তোমার কে? চন্দ্রকেতু মূর্খ, মূর্খ। যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দিয়েছি। ব্যাঘ্র ভল্লুক নিজের পেটের জন্য মানুষের রক্ত শোষণ করে, আর ওই মানুষ লোভে অন্ধ হিংসায় পরস্পরের টুটি কামড়ে ধরে। বলিহারি তোমার সৃষ্টি বটে। কে কাতা? কি সংবাদ? আমাদের যুদ্ধে পরাজয় হয়েছে। পরাজয়? চন্দ্রগুপ্ত পলায়িত, তাই দেখে আমাদের সৈন্য ছত্রভঙ্গ। চন্দ্রগুপ্ত পলায়িত? ঠিক যা আশঙ্কা করেছিলাম। আচ্ছা, ওই ওই চন্দ্রকেতু কোথায়? জানি না। তুমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে কি করছিলে মূর্খ? আমি ওই পর্বত শিখরে দাঁড়িয়ে যুদ্ধের গতি নিরীক্ষণ করছিলাম। হ্যাঁ, নিরীক্ষণ করছি। যখন যুদ্ধ জয় নিশ্চিত, মুষ্টিগত। ওই যে চন্দ্রগুপ্ত আসছে। কই কই? হ্যাঁ, ওই তো। আচ্ছা, তুমি যাও, সেনাদের কাছে যাও, বলো তাদের আশ্বাস দাও, চন্দ্রগুপ্ত পালায়নি, চন্দ্রগুপ্ত আসছে। তুমি যাও, দেরি করো না, যাও। এসো চন্দ্রগুপ্ত, এসো। আমার বীর শিষ্য, তুমি যুদ্ধ জয় করে এসো নিশ্চয়ই। ওরে 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 ওরে, তোরা রণবাদ্য বাজা, তোরা জয়বাদ্য বাজা। গুরুদেব, আমি যুদ্ধে জয়লাভ করে আসিনি, তবে আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? না 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 না, এই অসম্ভব, 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 অসম্ভব না। মুরার পুত্র, চাণক্যের শিষ্য,
কোনোদিন যুদ্ধক্ষেত্র থেকে পালায় না। সে হয় যুদ্ধে জয় লাভ করে, নইলে যুদ্ধে প্রাণ দেয়। না না না, আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব হয়নি। আমি পারবো না। কি পারবে না? ভাইয়ের গায়ে অস্ত্রাঘাত করতে। কাপুরুষ নই, আমি যে ভাই। কার ভাই? যে তোমায় রাজ্য থেকে নির্বাসিত করেছে, যে তোমার মাতার চরম অপমান করেছে। কি নীরব রইলে কেন? চন্দ্রগুপ্ত, অন্য সময়ে দুর্বলতায় কিচ্ছু এসে যায় না, কিন্তু এই যুদ্ধক্ষেত্রে দুর্বলতা সাংঘাতিক, মারাত্মক। চন্দ্রগুপ্ত, জীবনের সাধনা বিফল করো না। অস্ত্র নাও, যুদ্ধে যাও যাও। আমাকে মার্জনা করবেন গুরুদেব। চন্দ্রগুপ্ত, তুমি কি সত্যি মুরার পুত্র? হ্যাঁ হ্যাঁ, আমি মুরার পুত্র। আমার মা মুরা, কিন্তু নন্দেরও তো মা। সেই মায়ের কোল ভাগ করে নিয়েছি নন্দের সঙ্গে। শৈশবে তার সঙ্গে কত খেলা করেছি। সেই নন্দের কোমল তরুণ মুখখানি যখন যুদ্ধক্ষেত্রে দেখলাম, সব পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তার মাথায় খড়গ উঠাতে যাচ্ছি, অমনি অমনি পিতৃরক্ত চিৎকার বলে বলে উঠল, সাবধান চন্দ্রগুপ্ত। ও ভাই, মগধের সাম্রাজ্য কি ভাইয়ের চেয়েও বড় গুরুদেব? বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব অপূর্ব। তোমাকে নমস্কার করি হে মহাত্মন। নন্দ তোমার ভ্রাতা, মুরার স্তন্যপান এসে করেছে। উপযুক্ত পুত্র সেই মাতা, যার আদেশে পশুর অধমই রাজশালক বাচাল সেই মায়ের চুল ধরে ঘর ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেয়। জানি জানি গুরুদেব। না, কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে কোনো পুত্র দ্বিধা করে? মা যে তার নিজের দেহের রক্ত নিংড়ে তোমাকে পালন করেছিল, সেই মা যে ভালোবাসা বিতরণে কার্পণ্য করে না, বিচার করে না, প্রতিদান চায় না। থামুন গুরুদেব, থামুন। আমাকে ভাতৃপদে উত্তেজিত করবেন না। মুরা, কোথায় তুমি, কোথায়? অভাগিনী নারী, কাঁদো কাঁদো। এই তোমার পুত্র মাকে চেনে না। সত্যি শূদ্রা নারীর এক পুত্রের কাছেও মর্যাদা নেই। কাঁদো কাঁদো। না না গুরুদেব, আর কিছু বলবার প্রয়োজন নেই, আর দ্বিধা নেই। আমি প্রস্তুত। আমি যুদ্ধে যাচ্ছি। এই তো আমার শিষ্য, এই তো আমার শিষ্য। ওই 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 তারা আসছে, ওই তারা আসছে। তোমার সৈন্যরাও আসছে। ভয় নেই চন্দ্রগুপ্ত, ভয় নেই। একা চন্দ্রগুপ্ত শত নন্দের সমান। নিজেকে রক্ষা করো নন্দ। একে হাত কাঁপছে কেন? হ্যাঁ, খবরদার চন্দ্রগুপ্ত, নন্দকে বধ করো না। নন্দকে বন্দি করো। বিচ্ছিরি কক্ষ, দম বন্ধ হয়ে আসছে। কি মশা, কি আরশোলা।
কাত্তায়নকে বন্দি করে রেখেছিলাম। হ্যাঁ মহারাজ। কি ভয়ানক! আর এই কক্ষে আপনি তার 7টা পুত্রকে হত্যা করেছিলেন মহারাজ। অনুতাপ হচ্ছে, অনুতাপ হচ্ছে। হচ্ছে নাকি মহারাজ? তবে আর ভয় নেই। বলি কেমন করে? তবে তবে চন্দ্রগুপ্ত আমাকে বধ করবে না। যদি করেও তাহলে ওই প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ। বাচাল, তোমার ভয় করছে না? একটুও না। মহারাজকে তো বধ করবে। তোমাকে বুঝি ছেড়ে দেবে? মহারাজ একদম ঠিক অনুমান করেছে। সে কথা ভেবো না। হ্যাঁ, তুমি চন্দ্রগুপ্তের মাথার কেশ আকর্ষণ করেছো। করেছিলুম নাকি? তুমি চাণক্য মন্দিরের শিকা ধরে টেনেছো। তার উপর তুমি আমার শ্যালো। তাই নাকি? আমাকে যদি বা ছাড়ো তোমাকে ছাড়বে না। মহারাজ আমার কাছে হাত জোড় করছো যে? অভ্যাস। তবে আমি তো কিছু জানি না। ভয় কি, ভয় কি? বধ করবে বই তো নয়? না, নিশ্চয় করবে। বিধবা হবে যে। তুমি বললে আমার বিধবা হবে কে? তোমার তো স্ত্রী নেই। আইরে, এখন একটা স্ত্রীও নেই যে বিধবা হয়। তোমার জন্য কাঁদবার কেউ নেই। স্ত্রী থাকলে কিন্তু কাঁদতো, মনে রাখবেন মহারাজ। ও কিসের শব্দ বাচাল? ওই যে দরজা খুলেছে, ওরা এলো বুঝি। এই যে মহারাজ নন্দ। বিশ্বাসঘাতক মন্ত্রী! শৈশব আমার পিতার অন্নে পুষ্ট হয়ে। তোমার পিতার বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি মহারাজ। আমি তার এক পুত্রের বিরুদ্ধে তার অপর পুত্রের পক্ষ নিয়েছি মাত্র। তুমি তার দাসী পুত্রের পক্ষ নিয়েছো। তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি আর চাণক্য দুই ব্রাহ্মণ ষড়যন্ত্র করে অনার্য পার্বত্য সেনার সাহায্য নিয়ে এই ক্ষত্রিয়কে সিংহাসনচ্যুত করেছো, আর ওই দাসী পুত্রকে মগধের সিংহাসনে বসেছো। তোমার লজ্জা করে না? কি মাথা নিচু করে রইলে যে বিশ্বাসঘাতক? আমি চিরকাল বিশ্বাসঘাতক ছিলাম আনন্দ। তুমি আমায় বিশ্বাসঘাতক করে তুলেছ। আমার 7টা সন্তানকে কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি ঘোরতর অন্যায় করেছি। আমি এত পাষণ্ড ছিলাম না। আমাকে বিশ্বাস করো, আমি এত পাষণ্ড ছিলাম না। সর্বদোষ আমায় পাষণ্ড করে তুলেছে। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো কাত্তায়ন। আনন্দ, তোমায় ক্ষমা করলাম। এই তবে আমরা মুক্ত। তোমাদের মুক্তি দেওয়ার অধিকার আমার নেই। তবে মহামন্ত্রী চাণক্যকে অনুরোধ করব, দাসী পুত্র আজ মগধের সিংহাসনে। ভিক্ষুক ব্রাহ্মণ চাণক্য মন্ত্রী, শূদ্র বীরবল সেনাপতি, বন্ধু সহায়ক অনার্য চন্দ্রকেতু। ব্রাহ্মণ, আমি তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, ঘোরতর অবিচার। আমাকে ক্ষমা করে দাও। আমি এত পাষণ্ড ছিলাম না। আমি ওই শূদ্র চন্দ্রগুপ্ত আর ওই শূদ্রাণী বুড়াকে ঘৃণা করি। যদি মুক্তি পাই না, মুক্তি পাই। ওরে বাবা রে, আচারকে তার কি প্রয়োজন? জানি না। এসব আচার আজ আমি তোমার মতোই বন্দী। যাও বাচাল, যাও। চাণক্যকে ভাবতে যে আমার হৃদকম্প তার কাছে যাবো কি করে? চলো ঘর সামনে। দাসী পুত্র আজ
মগধের সিংহাসন আমি যদি মুক্তি পাই, কি সংবাদ? আজ রাত্রিকালেই চাণক্যের আজ্ঞায় ভূতপূর্ব মহারাজ নন্দের বলি হবে। বলি হবে? চাণক্যের আজ্ঞা? আমি কে? মগধের মহারাজ না? এত শ্রম, এত আয়োজন কি শুধুই ব্রাহ্মণের প্রভুত্বের অগ্নিতে ঘৃত ঢালবার জন্যে? বন্ধুবর, এ প্রাণদণ্ড হবে না। আমি মার্জনের পত্র লিখে দিচ্ছি, নিয়ে যাও। বলো মহারাজ চন্দ্রগুপ্তের আজ্ঞা, বিনোদী নয়। ব্রাহ্মণের এত স্পর্ধা, আমাকে কোনো সংবাদ না দিয়ে, আমার অনুমতি না নিয়ে। আশ্চর্য! আমি যেন সাম্রাজ্যের কেউ নই, চাণক্যের হাতের যন্ত্র মাত্র। ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখেছ ব্রাহ্মণের সে তেজ কোনোদিন যায় না। আমাকে কি এখানে তোমার দম্ভ শোনানোর জন্য আনা হয়েছে? না 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 না, ওই ওই খড়গখানি দেখছো? এখনো কি তোমার বুঝতে বাকি আছে তোমাকে কি জন্য আনা হয়েছে? আমাকে বধ করবে? অবিকল নিরস্ত্র বন্দির হত্যা? না 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 না, এ হত্যা নয়, এ হত্যা নয় নন্দ, একদমই না, এ হত্যা নয়, এ তোমার মৃত্যুদণ্ড। কি অপরাধে? ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করবার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করবার অপরাধে। চাণক্য, আমি তোমার প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, কাত্যায়নের প্রতিও করেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ঠিক অক্ষরে অক্ষরে মিলেছে, দেখেছো নন্দ, অক্ষরে অক্ষরে মিলেছে। বলেছিলাম একদিন এই ভিক্ষুকের পদতলে বসে তোমায় নত জানু হয়ে প্রাণ ভিক্ষা করতে হবে। আমি প্রাণ ভিক্ষা চাইনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, আমি মৃত্যু ভয় করি না। কিন্তু আমি নিজের অন্যায় বুঝি। আমি এত পাষণ্ড নই যে প্রজার সম্পত্তি লুণ্ঠন করে আমি নরহত্যা করি। সঙ্গদোষ আমায় পাষণ্ড করে তুলেছে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। নন্দ মহারাজ, আমি ক্ষমা করেছি। খবরদার কাত্যায়ন, ক্ষমা নাই, এই পাষণ্ডের ক্ষমা নাই। খড়গনাও কাত্যায়ন, তোমাকেই তো একে স্বহস্তে বধ করতে হবে। হ্যাঁ, তুমি মনে করো কাত্যায়ন, তোমার সপ্তপুত্রের পাণ্ডুর মুখ অন্যের জন্য হাহাকার, আর তারপর সবহীন। তাদের মৃত্যু তুমি তোমার চোখের সামনে দেখেছ, স্বহস্তে তার প্রতিশোধ নাও। কেন চন্দ্রকেতু? এই মহারাজ চন্দ্রগুপ্তের মার্জনা পত্র নন্দকে তিনি মুক্ত করে দিয়েছেন। মহারাজ চন্দ্রগুপ্তের মার্জনা পত্র? হ্যাঁ, কিন্তু সে পত্র আমার জন্য নয়।
কিন্তু মহারাজ, এই যে রাজ আজ্ঞা, এ ব্রাহ্মণের আজ্ঞা, বধ করো কাত্যায়ন। তবে মহারাজ স্বয়ং আসুক, তার পূর্বে আমি বধ করতে দেবো না। আচ্ছা আচ্ছা, সক্রাদিত্য, সক্রাদিত্য, এই চন্দ্রকেতুকে বন্দী করো। যাও যাও। কাত্যায়ন, নন্দকে বধ করতে অন্তরালে নিয়ে যা। প্রতিহিংসা প্রতিহিংসা আজ পূর্ণ হয়েছে। আমি কসাই সহস্রনন্দের মুন্ডচ্ছেদ করলাম। দেখি 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 দেখি, রক্ত ধরছে, রক্ত ধরছে, নন্দের রক্ত। এই রক্তর জন্য আমি কতদিন অপেক্ষা করেছিলাম। কি রক্ত কেন? বধ করা হয়েছে। কে বধ করেছে? আমি কার আজ্ঞায়? চাণক্যের আজ্ঞায় ব্রাহ্মণ, তুমি রাজ আজ্ঞা অবহেলা করেছো। করেছি। ব্রাহ্মণ অবদ্ধ, তাই আমি তোমার রাজ্য থেকে নির্বাসিত করলাম। যাও। নন্দ, ভাইটি আমার, আর চাণক্য, তোমার সঙ্গে আমায় বোঝাপড়া করতে হবে। প্রতিহিংসা পূর্ণ হয়েছে, কিন্তু সে শুধু ক্ষণিকের উন্মাদও না, আবার সেই অবসাদ, এ যেন অরণ্যের রোদন। কে? সক্রাদিত্য, কি সংবাদ? কাত্যায়ন শত্রু শিবিরে, এ সংবাদ ঠিক। আর কিছু? গ্রিক সিন্ধু নদ পার হয়েছে। সৈন্য কত? 4 লক্ষ। আর কিছু? বিদ্রোহীরা দলবদ্ধ হয়েছে, তাদের সংকেত 3 তুরি ধ্বনি। আরো কিছু? মহারাজের শয়নকক্ষে 25 জন ঘাতক সুরঙ্গ কেটে অপেক্ষা করছে। সে সংবাদ তো আগে শুনেছি। আচ্ছা, তাদের সেনাপতির নাম কি? বাচাল। তুমি এখন যাও, যাও। মূর্খ বাচাল। বীরবল, বীরবল, মহারাজের শয়নকক্ষে আজ রাত্রিকালে 25 জন ঘাতক সুরঙ্গ কেটে অপেক্ষা করছে। তুমি তাদেরকে গিয়ে বধ করবে। যে আজ্ঞা। এই মুহূর্তে। আমাকে ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব? হ্যাঁ চন্দ্রকেতু, মহারাজ চন্দ্রগুপ্ত আজ রাত্রিকালে দাক্ষিণাত্য জয় করে ফিরছেন, জানো নিশ্চয়ই? জানি। তিনি নগরীতে উৎসবের আয়োজন করতে আমায় আজ্ঞা করেছেন। আয়োজন করেছো? করেছি। গড়িয়ে গড়িয়ে শঙ্খধ্বনি হবে, নগরী আলোকিত হবে, পথে জয়বদ্ধ হবে, আর কিচ্ছু হবে না। বন্ধ করো। কি এক দৃষ্টে চেয়ে রইলে যে? যাও যাও, উৎসব বন্ধ করো। সে কি গুরুদেব? যাও। জয় হোক বাবা, 4টি ভিক্ষা দেবে? কার স্বর? এই ভেতরে এসো। ও ভিক্ষুক, 4টি ভিক্ষা পাবো বাবা? সারাদিন কিছু খাইনি বাবা। দেখি সহসা প্রাণ কেঁদে ওঠে কেন? এক ভিক্ষুক বালক, এ
কি দুর্বলতা! এদিকে এসো তো বাবা। ভিক্ষুক, একটা কথা জিজ্ঞাসা করি, এ কি তোমার পুত্র? হ্যাঁ বাবা। আর কার? আচ্ছা বাবা, তোমার নাম কি? হরিত্রাস। বাড়ি কোথায়? অনেক দূরে। না বাবা, আমাদের বাড়ি নেই। কখনো অতিথিশালায় থাকি, কখনো গাছতলায়। গাইতে জানো? হ্যাঁ, পারে বই কি। গা তো বাবা। না না, থাক থাক, পথশ্রমে ক্লান্ত। গাইতেও জানে অবিকল সেই কণ্ঠস্বর। না 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 চাণক্য, না, এ তোমার দুর্বলতা। আদেশ পেয়েছিলে? কি আদেশ প্রিয়বর? আমার প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত হবে, এই আদেশ পেয়েছিলে? পেয়েছিলাম। সে আদেশ পালিত হয় নাই কেন? মহামন্ত্রীর নিষেধ ছিল। চন্দ্রকেতু, আমি জানতে চাই মগধের মহারাজ আমি না চাণক্য? মগধের মহারাজ চন্দ্রগুপ্ত। তবে বন্ধুবর। শুনতে চাই না, মন্ত্রীকে রাখো। শোনো বন্ধু বিশেষ। শুনতে চাই না, আমি তার কৈফিয়ত চাই। অধীর হয়ে আজ এই মুহূর্তে স্থির হয়ে যাক, মগধের মহারাজ আমি না চাণক্য? অধীর হয়ে না, শোনো। চন্দ্রকেতু, তুমিও আমার বাধ্য। যাও যাও। ব্রাহ্মণের দম্ভ আমার সীমা ছাড়িয়ে উঠেছে। এবার আমি না 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 না, আগে কৈফিয়ত শুনবো, অবিচার করবো না। মহারাজের জয় হোক। মন্ত্রীবর, আমার প্রবেশ উপলক্ষে নগরী আলোকিত হওয়ার আদেশ দিয়েছিলাম, সে আদেশ পালিত হয় নাই কেন? আমি নিষেধ করেছিলাম। এর কারণ জানতে পারি কি? কারণ ব্যক্ত করবার সময় এখনো আসেনি। মন্ত্রী, আমি ওই ঔদ্ধত্য সহ্য করব না। চন্দ্রগুপ্ত, তুমি উত্তেজিত হয়েছো, প্রকৃতিস্থ হও। মন্ত্রী বৎস, আমি জানতে চাই মগধের মহারাজ আমি না তুমি? মহারাজ চন্দ্রগুপ্ত। কই, তা তো দেখছি না। দেখছি যে নিজে রাজ্যে আমি বন্দী, নিজে গৃহে আমি ভৃত্য। চাণক্যের আজ্ঞা চন্দ্রগুপ্ত অবনত শিরে বহন করবে, আর চন্দ্রগুপ্তের আজ্ঞায় চাণক্য পদাঘাত করবে। এই যদি আমাদের মধ্যে সম্বন্ধ হয়, তবে সে বন্ধন যত শীঘ্র ছিন্ন হয় ততই উত্তম। মহারাজের অভিরুচি। চাণক্য যে চেয়ে মন্ত্রিত্ব পদ গ্রহণ করেননি, এই মুহূর্তে আমি মন্ত্রিত্ব পদ ত্যাগ করলাম। তার আগে আমি কৈফিয়ত চাই। আমি কৈফিয়ত দেব না। এত দূর শুক্রাদিত্য বন্দি করো। শূদ্রের এত দূর স্পর্ধা হয় নাই মহারাজ। এই আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম। তবে হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, কেন আজ উৎসব বন্ধ করেছিলাম? তোমার শয়নকক্ষে 25 জন ঘাতক আজ রাতেই সুড়ঙ্গ কেটে অপেক্ষা করছে তোমাকে মারবে বলে। ও, আর আরো একটা কথা, গ্রীকরা সিন্ধু নদ পার হয়েছে, এখন উৎসবের সময় নয়, তাই উৎসব স্থগিত রেখেছিলাম। মার্জনা করুন গুরুদেব। কৈফিয়ত দেবার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না। মন্ত্রীকে অনুনয় করে ফেরাও বন্ধু। কেন? যেখানে চাণক্য নেই সেখানে কি রাজ্য চলতে পারে না? এত অহংকার। আজ আজ আমি মুক্ত, আজ সত্যি আমি মহারাজা। উপদেশ শোনো বন্ধু, মন্ত্রীকে হাতে পায়ে ধরে ফেরাও, তুমি তার কাছে ঋণী। ঋণী? অপ্রিয় বাক্য বলতে তুমি বেশ পটু, তা আমি জানি। অপ্রিয় সত্য বলবার অধিকার একমাত্র এক বন্ধুরই আছে। সে বন্ধুত্ব হয় সমানে সমানে।
আমার ঔদ্ধত্য মার্জনা করবেন মহারাজ। ভবিষ্যতে আমি আর মহারাজের সঙ্গে বন্ধুত্বের স্পর্ধা করব না। তবে যাওয়ার আগে বলে যাই, মহারাজ এখন আমার বন্ধুত্ব উপেক্ষা করেন করুন, কিন্তু বিপদে যেন আমি সেই অধিকার থেকে বঞ্চিত না হই। আমি চিরকাল মহারাজের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকবো। ব্রাহ্মণ, তুমি চন্দ্রগুপ্তের মন্ত্রী, আমার কাছে এসেছো কেন? আমি বিতাড়িত, তাছাড়া অনুতাপে জ্বলছি। বিতাড়িত হবার কারণ? আমি স্বহস্তে হত্যা করেছি মহারাজ নন্দের। সেই অপরাধে চন্দ্রগুপ্ত আমায় নির্বাসন দিয়েছেন। এ তো অদ্ভুত কথা। চন্দ্রগুপ্তের চিরশত্রু নন্দ, তাকে বধ করায় চন্দ্রগুপ্ত তোমায় নির্বাসন দিল? অদ্ভুত নয় সম্রাট, চন্দ্রগুপ্ত বড় ভালোবাসত নন্দকে। সে তাকে বধ করতে নিষেধ করেছিল, কিন্তু চাণক্যের আজ্ঞায় তাকে হত্যা করতে হয়েছে আমায়। এই আমার অপরাধ। তাছাড়া জ্বলছে বিবেক দংশনে। আহা, নন্দও ছিল আমার বড় প্রিয়। তার উপর যখন খড়গ তুলেছিলাম, আর সে কি কাতর দৃষ্টি! সে চোখ আমার নিদ্রা কেড়ে নিয়েছে। ওই ক্রূর চাণক্য থাকলে এ দেশে শান্তি নেই। তাই এসেছি আপনার কাছে, চাণক্যকে ধ্বংস করবার জন্য। বুঝলাম, কিন্তু ব্রাহ্মণ, চন্দ্রগুপ্তের আছে 6 লক্ষ সুশিক্ষিত সৈন্য। তারাও গ্রিক প্রথায় শিক্ষিত, বন্য প্রাণীর মতো হিংস্র, অথচ অনুগত। তবে শুনুন সম্রাট, সেই সৈন্য এখন বিশৃঙ্খল। রাজা চন্দ্রগুপ্ত পার্বত্যরাজ চন্দ্রকেতুকে তাড়িয়ে দিয়েছেন, কারণ সে যথাসময়ে নন্দের হত্যা নিবারণ করতে পারেনি। চন্দ্রকেতু যাতে তার সৈন্য নিয়ে আপনার পক্ষে যোগ দেয়, সেজন্য তার কাছে বার্তা পাঠিয়েছি। বটে বটে, এ তো বড় সুসংবাদ। কিন্তু চাণক্য, সেই কূট ব্রাহ্মণ। চাণক্য মন্ত্রিত্ব ত্যাগ করেছে। চন্দ্রগুপ্ত ক্ষমতার দর্পে অধীর হয়ে তাকে অপমান করেছিল। চমৎকার চমৎকার, তাহলে তো যুদ্ধই শ্রেয়। হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। সেকেন্দার শাহজাহান করে যেতে পারেননি, তা করব। বিরাট ভারত সাম্রাজ্যের উপর উড়বে গ্রিক জয় পতাকা। আমি প্রস্তুত। আমারই প্রজা, আমারই সৈন্য বিপক্ষের সঙ্গে যোগ দিল। ঠিক এই প্রকৃতির প্রতিশোধ। হৃদয়সী বন্ধুকে নির্বাসিত করেছি বন্ধু চন্দ্রকেতু। চলে যাওয়ার সময়ে তোমার ছলো ছলো চক্ষু দুটি মনে পড়ছে। তারা যেন বলেছিল, মহারাজ, আমি আপনার জন্য সব দিয়েছি, প্রাণ দিতেও প্রস্তুত ছিলাম, তবু আমাকে এমন ভাবে তাড়িয়ে দিলে। গুরুদেব চাণক্য, আপনার বুদ্ধিতে চন্দ্রগুপ্ত আজ সম্রাট, তবু তর্ক করে আপনাকে বিদায় দিয়েছি। সেলুকাস বাহিনী এসে গেছে। না 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 না, আমি যুদ্ধ করবো না, আমি যুদ্ধ করবো না। সাম্রাজ্য ধ্বংস হয়ে যাক, জীবন থাক, জীবন থাক, আমি জীবন প্রতিশোধ নেব। আমি আত্মহত্যা করবো। কি সংবাদ বীরবল? মহারাজ, দুর্গের দক্ষিণ প্রাচীর ভগ্ন হয়ে গেছে মহারাজ। যা, সেলুকাস বাহিনী দুর্গে প্রবেশ করেছে। আমি যুদ্ধ করব না। মহারাজ, আমি আপনার সেনাপতি, এই অবস্থা সহ্য করব কি করে? আপনার বিশ্বাসঘাতক মন্ত্রী কাত্তায়নের প্ররোচনায় যারা আপনার বিপক্ষে যোগ দিয়েছিল, আপনি তাদের সামনে দাঁড়ান মহারাজ।
দেখবেন তাহলে ঠিক আপনার পক্ষে ফিরে আসবে। আমার কোনো কিচ্ছুতে প্রয়োজন নেই বীরবল। তুমি যাও বীরবল। যাচ্ছি, তবে আমি আপনার নিমক খেয়েছি। কেউ না দিক, আপনার নামে আমি জয়ধ্বনি দেব। আর কিছু না পারি নিজের প্রাণ দিতে প্রস্তুত থাকবো। যুদ্ধ কার সঙ্গে? শত্রুকে, মিত্রই বাকে। নদীতে ঝড় উঠেছে, কর্ণধার নেই, চাণক্য নেই মন্ত্রণা দেবে, চন্দ্রকেতু নেই প্রাণ দেবে। দে দোল দোল, দে দোল দোল। জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়, জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়। চন্দ্রগুপ্তের জয়ধ্বনি শুনছি কেন? আবার কে বলছে? বন্ধু, ভাই, রাজা চন্দ্রগুপ্ত। মহারাজ, চন্দ্রকেতু ফিরেছে। মহামন্ত্রী চাণক্য তাকে বার্তা পাঠিয়েছিল। এর সৈন্য গ্রীক বাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছে, কিন্তু ইনি মর্মান্তিক আহত। চন্দ্রকেতু! মহারাজ, আমায় আমায় ক্ষমা করবেন মহারাজ। আমি 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 আপনার আমি আমি আপনার আদেশ অমান্য করে নির্বাসন থেকে ফিরে এসেছি। আমার বন্ধুর রাজ্য সেলুকাস ধ্বংস করবে, এটা 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 মেনে নিতে পারিনি মহারাজ। বলেছিলাম না ভাই, তোমার জন্য প্রাণ দেব। তাই বন্ধু, প্রতিজ্ঞা। চন্দ্রকেতু! বন্ধু, ভাই! ঠিক এই জীবনে এইভাবে পরাভূত হলাম। গ্রীষ্মের গৌরব, সেকেন্দার সার মর্যাদা এইভাবে ধুলাই লুটিয়ে পড়লো। সম্রাট, ক্ষমা করবেন, আপনি নিজেই ভাগ্যকে ডেকে এনেছেন। কিরকম? কেন আপনি চন্দ্রগুপ্তকে আক্রমণ করতে গেলেন? সে সিন্ধুর পরপারে রাজত্ব করছিল, আপনার সইল না। আমার নিষেধ শুনলেন না, মিছিমিছি আক্রমণ করতে গেলেন। কিন্তু আমার স্বপ্ন গোটা ভারতবর্ষে গ্রিক সাম্রাজ্য, সে স্বপ্ন তো পূরণ হতো না। ও কি স্বপ্ন না দুঃস্বপ্ন? চুপ করো বাক্যাস। তোমার সাধুপদেশ ভালো লাগছে না, তোমার মতিভ্রম হয়েছে। যোদ্ধার রক্তের উল্লাস তুমি বুঝবে না। পত্রটি পাঠিয়েছে। আমাকে আবার পত্র কেন? কি আছে? না না, সেই স্পর্ধা সহ্য করা সম্ভব নয়। মুক্তি আমার কাছে এত মূল্যবান নয় যে ওই দামে তা কিনতে হবে। না না, জানো জানো বাক্যাস, চাণক্য কি লিখেছে? সে সন্ধি করতে আহ্বান জানিয়েছে। শর্ত, আমাকে ফিরে যেতে হবে সিন্ধু নদের অপর পারে। আর ভবিষ্যতে আমি সিন্ধু লঙ্ঘন করতে পারবো না। আর শোনো, আমার কন্যা হেলেনের সঙ্গে বিয়ে দিতে হবে ওই চন্দ্রগুপ্তের। মহামিলনের সূচনা। কি অপমান! গ্রিক সম্রাট সেলুকাসের কন্যার সঙ্গে বর্বর হিন্দু চন্দ্রগুপ্তের বিবাহ। না না,
এই হেয় শর্তে আমি মুক্তি ক্রয় করব না। বর্বর হিন্দুর কাছে ভিক্ষা করব না মুক্তি। সম্রাট, আপনার সামনে বর্বর হিন্দু চন্দ্রগুপ্ত উপস্থিত। বীরবল, সম্রাটকে মুক্ত করে দাও। সম্রাট, আপনি মুক্ত। আপনি যে সৈন্যদের মধ্যে ফিরে যান, তাদেরও মুক্ত করে দিয়েছি। যদি ইচ্ছা হয় আবার মগধ আক্রমণ করবেন, চন্দ্রগুপ্ত তার জন্য প্রস্তুত থাকবে। যান বীরবর, আপনি মুক্ত। আমি মুক্ত? কোন শর্তে? কোনো শর্ত নেই সম্রাট। বীরের প্রতি বীরের উপযুক্ত ব্যবহার চন্দ্রগুপ্ত জানে। এ কোন কণ্ঠস্বর? এ যে আমার সম্রাট সেকেন্দার সার কণ্ঠস্বর। হে হিন্দু যুবকের কণ্ঠে কি আশ্চর্য, কি অলৌকিক! ধন্য ধন্য চন্দ্রগুপ্ত, তুমি এত মহান। না না, ভুল বলেছিলাম। হিন্দু বর্বর নয়, হিন্দু মহান। চন্দ্রগুপ্ত, তুমি মহান। হ্যাঁ, আমার প্রাণের চেয়েও প্রিয় কন্যা হেলেনের যোগ্য পাত্র তুমি। গ্রিক ও হিন্দু রক্ত মিশে যাক, সৃষ্টি হোক বিরাট সাম্রাজ্য সভ্যতার। একটা সমুদ্র, যতদূর দেখা যাচ্ছে মৃত্যুর মতো স্থির। স্নেহের অভাব পূরণ করতে পারে না ক্ষমতা। ওই সুন্দর প্রভাত, ওই গাঢ় নীলিমা একদিন ছিল আমারই। কে? কাত্যায়ন, এসেছো বন্ধু? এসো 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 এসো। ব্যাংকের প্রয়োজন নেই, আমি বন্দী। বীরবল, কাত্যায়নকে মুক্ত করে দাও। এই বিশ্বাসঘাতককে মুক্ত করে দেব? হ্যাঁ, তুমি এখন যাও। কাত্যায়ন, এখন তোমার সঙ্গে আমার আর কোনো প্রভেদ নেই। তোমার সঙ্গে আমার প্রভেদ নেই? তুমি সাম্রাজ্যের সর্বময় কর্তা, আর আমি তবে তবে আমাকে ছড়া আমার বুকে বসিয়ে দাও। তোমার 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 মন্ত্রীদের পথ পরিষ্কার করো। তোমার দুট অভিসন্ধি বোঝা দুষ্কর চাণক্য। আমার কথা বোঝা মুশকিল, এ কথা জানি, কিন্তু হ্যাঁ হ্যাঁ কাত্যায়ন, আমি এখন সাম্রাজ্যের ক্ষমতার শিখরে। গ্রীকরা চলে গেছে সিন্ধু পারে। গ্রিক সম্রাটের কন্যার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ হয়েছে। নন্দের রক্তে শিখা রঞ্জিত করেছি, তবু শান্তি নেই কাত্যায়ন, শান্তি নেই। এই সাম্রাজ্যের মন্ত্রিত্ব তুমি নাও, আমাকে কেবল তোমার বন্ধুত্ব দাও। তুমি অধীর চাণক্য, তোমার দুর্দম তেজ, অটল প্রতিজ্ঞা আর তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, পথে ঘাটে প্রান্তরে ওই এক কথা, চাণক্যের ক্ষুরধার বুদ্ধি। যে বুদ্ধিকে এতদিন আমি দৈববাণীর মতো অনুসরণ করে এসেছি, সে আশীর্বাদ নয় কাত্যায়ন, সে অভিশাপ। সে সজীব মূর্তি নয়, সে কঙ্কাল, সে কঙ্কাল। চাণক্য,
তুমি ক্ষিপ্ত হয়েছো? এই সুন্দর হাস্যময় জগৎ, আর আমি তার কেউ নই। বিশ্বে অমৃতের ঢেউ বয়ে যাচ্ছে, আর পঙ্গু আমি তাপিত তৃষিত হৃদয়ে তীরে বসে ছটফট করে ঘুরে বেড়াচ্ছি, ছটফট করে ঘুরে বেড়াচ্ছি। আশ্চর্য, এরূপ তো কখনো দেখিনি। তবু একদিন ছিল কাত্তায়ন। আমি যে আজ বড়ই অধীর। কাত্তায়ন, তুমি কি সেই ভিক্ষুক আর ভিক্ষুক বালককে ডেকে আনতে পারো? তুমি যাও না ভাই, যাও যাও যাও। তাদের হ্যাঁ, ওই ভিক্ষুক আর ভিক্ষুক বালককে। যাও না ভাই, যাও যাও যাও। তুমি যাও ভাই, তুমি যাও, এটা আমার অনুরোধ। তুমি যাও কাত্তায়ন, যাও। আমার পাশে সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেরে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে
আছিস বন্ধ ওরে 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 অন্ধ কেন কারাগৃহে আছিস বন্ধ ওরে 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 অন্ধ ভবে সে পরমানন্দ যে আমারে ভালোবাসে ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধুর পার থেকে কিশোর বেশি আসে দার্শনিক ভিক্ষুককে কিন্তু কখনো দেখিনি। ভিক্ষুক, তুমি পানিনি করেছো নিশ্চয়ই? আগে না। কিন্তু তোমার গানের প্রতিটি ছত্রে পানিনি। ভিক্ষুক, এসব গান শিখলে কার কাছে? এক ব্রাহ্মণের কাছে বাবা। হতেই হবে, হতেই হবে। এই এদিকে এসো তো বাবা। একেবারে সেই চোখ সেই মুখ। আচ্ছা এই ভিক্ষুক, আমি একটা কথা জিজ্ঞাসা করব। এ কি সত্যি তোমার পুত্র? হ্যাঁ বাবা। আর কার? না না দেখো দেখো, সত্য বলো সত্য বলো, ভয় নেই ভয় নেই তোমাকে না। আমি আমি প্রচুর ধনরত্ন দেবো, ভয় নেই ভয় নেই। সত্য বলো না ভাই, এ কি তোমার সন্তান? না বাবা, এ আমার সন্তান নয়। পথে মানে কুড়িয়ে পেয়েছি, সেই অবধি একে নিজের সন্তানের মতোই মানুষ করেছি বাবা। তবে 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 তোমার তোমার সন্তান নয়, তাই তো? না বাবা, কুড়িয়ে পেয়েছি। কোথায় কোথায় পেলে কোথায় পেলে? ভগবান দিয়েছেন, নইলে অন্ধ বুড়োকে কে হাত ধরে নিয়ে বেড়াতো। ডাকাতি করে খেতাম, সেই পাপে নিজের চক্ষু দুটিও হারিয়েছি বাবা। দস্যু ছিলে হ্যাঁ? ব্যবসা ছেড়ে দিয়েছ তুমি? দিয়েছি বই কি বাবা, কার ঘাড়ের ওপরে 10টা মাথা আছে যে চন্দ্রগুপ্তের রাজ্যে ডাকাতি করে? ছেলেটিকে কোথায় পেলে তুমি? অবন্তিপুরে। অবন্তিপুরে? কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? পথে। না 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 না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছিলে। বলো বলো সত্য বলো সত্য বলো, কোনো ভয় নেই কোনো ভয় নেই। চুরি করেছিলে? হ্যাঁ বাবা। তার 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 নদীর ধারে বাড়ি? আগে হ্যাঁ। হৃদয় উদ্বেল হয়েও না। আচ্ছা আচ্ছা, তখন এর বয়স 3 কি 4 বছর হবে বাবা। 3 কি 4 বছর? আচ্ছা এ কি কোনো নাম বলেছিল? হ্যাঁ, আত্রেয়। শুনেছো কাত্যায়ন বলছে আত্রেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বাপের নাম? চাণক্য। চাণক্য দস্যু! তোমায় আমি মারবো না, তোমায় আমি মারবো না, তোমার আমি কেশাগ্র স্পর্শ করবো না। না 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 না, কাতার না 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 না, রক্ষী না না না। ভিক্ষুক, আমি সেই চাণক্য ভিক্ষুক। এই পুত্র যে আমার ছেলেটা ছেড়ে নিও না বাবা, এ আমার অন্ধের জ্যোষ্ঠী, খেতে পাবো না বাবা। তোমায় আমি প্রচুর অর্থ দেবো ভিক্ষুক। তুমি
আমায় পথের ভিখারি করেছ, তুমি আমায় নরকে নিক্ষেপ করে আবার স্বর্গে তুলেছ। ভিক্ষুক, 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 তুমি আমায় আমার পুত্রটি ফেরত দাও। ভিক্ষুক, ভিক্ষুক। তুমি নারী দেখতে যান, দেখো 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 না, আমি বেঁচে আছি তো, নইলে এতদিন পরে আমার পুত্র, ভারতের অধীশ্বরের পুত্র, তারই দ্বারে এসেছে ভিক্ষা করতে। কাতান, কাতান, কাতান। চাণক্য, প্রকৃতিস্থ হও। না 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 না, এই ষড়যন্ত্র, এই প্রতারণা, ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র। আত্রেয় পুত্র আমার, এতদিন তুই আমায় ছেড়ে কোথায় ছিলি বাবা? সেজন্য এসেছিলাম। আপনার চোখে জল? চন্দ্রগুপ্ত, আমার কাজ পূর্ণ হয়েছে। এখন থেকে এই কাত্যায়নী তোমার মন্ত্রী। আমাকে বিদায় দাও। কি অপরাধে আমাদের ছেড়ে যাচ্ছেন গুরুদেব? না 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 না, তোমার কোনো অপরাধ নেই। আমি বুঝতে পেরেছি এতদিন আমি যা করেছি তা ব্রাহ্মণের কর্তব্য নয়। ব্রাহ্মণের কাজ ক্ষমা, ত্যাগ, তিতিক্ষা আর বৈরাগ্য। তুমি যে মহাসাম্রাজ্য পেয়েছ তাকে এই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো। আর তুমি? আমি এই সাম্রাজ্য চাই না চন্দ্রগুপ্ত। এখন আয় বাবা। চন্দ্রগুপ্ত, এই আমার সেই হারানো পুত্র। একে হারিয়ে এই বুকে আগুন জ্বলেছিল। বাবা, বাবা, তুই আমাকে শাসন করবি। তুই এই ভ্রান্ত পিতার হাত দুখানি স্নেহ বন্ধুরে বেঁধে দে। গুরুদেবের কঠিন আবরণের ভিতরে এতখানি স্নেহের প্রশ্রবণ। প্রকৃতি এবার প্রকৃতিস্থ হলো। এতখানি বুদ্ধি অথচ হৃদয়হীন শুষ্ক পাণ্ডিত্য। এই অনিয়ম কি পৃথিবীতে বেশি দিন সহ্য হয়? হিংসায় হিংসা দূর হয় না, দূর হয় ভালোবাসায়। ভিক্ষুক, আমার বন্ধু ভিক্ষুক, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মাকে একবার গাল ভরা মা, একবার গাল ভরা মা, মা বলে ডাক, মা বলে ডাক, মা বলে ডাক, মাকে একবার গাল ভরা মা, একবার গাল ভরা মা ডাকে। ডাক এমন করে আকাশ ভুবন, সে ডাকে যাক ভোরে। ডাক এমন করে
সেই ডাকে যাকে ভোরে আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক ভাইয়ে 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 এক হয়ে যাক যেখানে যে থাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে মা বলে ডাক মা বলে ডাক মা বলে ডাক মাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা ডাকে একবার গাল ভরা মা আমাদের আজকের এই নাটকের মাধ্যমেই আমাদের এই 4 দিনের 64তম বার্ষিক উৎসব ও প্রদর্শনী সমাপ্তি ঘোষণা করা হচ্ছে এবং আমরা একটি অসাধারণ নাটক আমাদের ছাত্র ভাইদের কাছ থেকে পেলাম, উপহার পেলাম। এই সমগ্র নাটকের টিমটিকে নিয়ে কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন আমাদের ভবন শিক্ষক শ্রী আশিস মিশ্র মহাশয় ও গোবিন্দ মণ্ডল এবং নারায়ণ দাস। এনারা 3 জন খুব পরিশ্রম করেছেন। বিশেষত আশিস দা এবং তার এই দলের জন্য একটা জোরে হাততালির জন্য বলছি। খুব ভালো। ছাত্ররা, মাস্টারমশাইরা যারা আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই নাটকটি আমাদের লোকশিক্ষা পরিষদে যেদিন রামকৃষ্ণ মেলার উদ্বোধন হয়েছিল সেই দিন লোকশিক্ষা পরিষদের মঞ্চে এটি মঞ্চস্থ হয়েছিল। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের শেষ লগ্নে এটি মঞ্চস্থ হলো। এই কয়েকদিনের ব্যবধানে এই ছাত্রদের যে অভিনয় এটি আরও পোক্ত হয়েছে, আরও সুন্দর হয়েছে সেদিনের মঞ্চস্থ হওয়ার পর থেকে আজকের এই মধ্যে। তাই প্রত্যেকে যারা কুশীলভ ছিল, যারা অভিনেতা ছিল, তাদের সবাইকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয় পরিবারের সকলের পক্ষ থেকে, সন্ন্যাসী মহারাজ, শিক্ষক, শিক্ষাকর্মী বা ভবন শিক্ষক বা আরও যারা আছেন সবার পক্ষ থেকে আমরা একরাশ ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামী দিনে ছাত্রদের কাছ থেকে আরও ভালো উপস্থাপনা, আরও ভালো পরিবেশনা পাবো এই আশা রেখে সবাইকে আরেকবার ধন্যবাদ। আরেকবার জোরে হাততালি হোক। খুব ভালো। একটু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিন, ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিন, আমি বলে দিন। অনুভব মণ্ডল, অনুভব মণ্ডল একটুখানি অ্যানাউন্স করে দিন কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো আর কি। ফার্স্ট হচ্ছে চাণক্য, সেকেন্ড হচ্ছে অরিত্র, সেকেন্ড হচ্ছে ভিক্ষু, অনুভব অনুভব অনুভব, আর থার্ড হচ্ছে অমৃতচন্দ্রগুপ্ত। সাগনিক দে আছে। হ্যালো,
আজকের এই সুন্দর অনুপম নাটকের আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের যারা অভিনয় করেছেন সেটা আমরা একটা লিস্ট পেয়েছি, সেটা আপনাদেরকে জানিয়ে নিশ্চয়ই আপনারা একটা জোর করে করতালি দেবেন। তো এক এক করে আমি ডাকছি। প্রথমে তৃতীয় স্থানে আপনারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন কে হবে, নিশ্চয়ই আপনারা ব্রেন খাটাবেন। তৃতীয় স্থানে জোর করে তালি দেবেন চন্দ্রগুপ্তের জন্য। চন্দ্রগুপ্ত সাগনিক দে, সামনে চলে আয়, সামনে থাকো। এখন দ্বিতীয় স্থানে যেন আগেই একবার করতালি হয়ে যাক। সে হচ্ছে, আপনাকে একটা হিন্ট দিয়ে দিই, ছোট বালকের বাবা, যে রিয়েলি সত্যি ছিল না কিন্তু চুরি করেছিল। কি নাম ছিল বলো? বৃদ্ধ বালক, বৃদ্ধ বাবা, অনুভব মন্ডল। অনুভব সামনে এসো। আর এখন যে অন্তিম পর্যায়ে আজ আমরা এলাম, সত্যি করেই আপনারা যা ভাবছেন সেটাই হচ্ছে প্রথম। কে হচ্ছে প্রথম? কে হচ্ছে বলুন? চাণক্য। সর্বসম্মতিতে আমরা পাস করছি, প্রথম হচ্ছে চাণক্য। চাণক্যের জন্য একটা হাততালি জোর করে। কি নাম? অরিত্র মণ্ডল। অরিত্র মণ্ডল, ধন্যবাদ। পোস্ট এক্সিবিশনের সময় যে মিটিং হবে তখন প্রাইজগুলো দেওয়া হবে। পোস্ট এক্সিবিশনের যে মিটিংটা আমরা করব এখানে, তার জন্য ওদের যে প্রাইসটা আছে সেটা আমাদের কাছে রাখা আছে। ধীরে ধীরে ওকে ফিক্সড ডিপোজিট করে ধীরে ধীরে বড় হবে আর ওদের হাতে তুলে দেওয়া হবে। একবার আর জোরদার আমাদের পুরো এই টিমের জন্য। আমাদের এখানে সিকান্দার এসছে সিন্ধু নদীর পারে, তার জন্য, চন্দ্রকেতুর জন্য, আর সন্ন্যাসী বাবা এত সুন্দর গান করলে, আর আমাদের ছোট বালক আপনাকে এত ভালো ভজন শোনালেন, তার জন্য নিশ্চয়ই আপনারা খুব আনন্দিত হয়েছেন। এই সন্ধ্যাকালীন অবস্থায় এত ঠান্ডায় নিজের মনে আনন্দে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে এখান থেকে আমরা বিদায় নেব। গ্রুপ ফটো নিয়ে নাও, দাঁড় করে দাও।